হঠাৎ করে দেখি আমার পিঠের মধ্যে একটা স্পর্শ, অথচ কোনো লোক দেখিনি আমি ওই টাইমে, কোনো লোকজন ছিল না। কেন, মানুষ তখন হাঁটাচলা খুবই কমই করতো, রাস্তাঘাটে লোক কম দেখা যেত। তা আমি একটা স্পর্শ পেলাম, স্পর্শটা ঠান্ডা লাগলো আমার কাছে। তো আমি মাথা তুলে তাকিয়ে দেখি সৌম্য দর্শন, একদম ধপধপে ফর্সা, 7 ফুট লম্বার মতো, সাদা পোশাক পরিহিত, তার বুক বরাবর ঝুলন্ত দাড়িগুলো, মাথায় পাগড়ি, এইরকমের একটা মানুষ। আমি মানুষই বলবো, দেখতে মানুষের মতো, এরকম একটা মানুষ আমাকে বলল, খোকা মামার বাড়ি যাচ্ছ বুঝি? তো আমি আবার প্রশ্ন করলাম, হুজুর আমার খাতা কলম নেই, খাতা কলম লাগবে, আমি মামার বাড়ি যাচ্ছি, আপনি এসব কী করে বললেন, কেন বললেন, আপনি কে? উনি বললেন, এই তো দেখছো আমি তোমাকে খুবই আদর করি, তোমার মা নাই, তুমি একটা সবসময় একটা অসহায়ত্ব ফিল করো তোমার মাঝে, এগুলো আমাকে অনেক আগে থেকেই এগুলোকে আকর্ষণ করতো, জিনিসগুলো আমি লক্ষ্য করেছি। ছোটোকালে মাতৃবিয়োগের পর থেকে আমি একটু ভাবুক ধরনের হয়ে যাই। সেই যকনিকুড়া, এই বিলের পাড়ে গিয়ে আমি একা একি বসে থাকতাম। তো অনেক সময় আমাকে খুঁজে সেখান থেকে বের করে নিয়ে আসতো আত্মীয় স্বজন, বাবা। তো একদিন আমার খুব খারাপ লাগছিল, তখন আমার ঠিক মনে নেই আমি কি 2তে পড়ি না 3তে পড়ি, এরকম একটা বয়স। তো আমি আমার মামার বাড়িতে যাচ্ছি। আমার মামার বাড়ি হলো বড়াইকান্দি পার হয়ে দাঁতভাঙ্গা যাওয়ার আগে ঝগড়াচরের কাছাকাছি বাতারগ্রাম নামক একটা জায়গা, আমি গ্রামের নামও বলে দিচ্ছি। তো আমি সেইখানে যাব আমার মামার বাড়িতে। তো মামার বাড়িতে যাওয়ার পথে বড়াইকান্দি নামে একটা জায়গা পড়ে। এখন এই বড়াইকান্দি মোটামুটি একটা ইউনিয়ন পরিষদ হয়েছে ওখানে, শোলমারি ইউনিয়ন পরিষদ, এবং ওটা একটা ভালো টাউন হয়েছে। মানে আগের সেই বড়াইকান্দি আর নেই, এখন চেনাই যায় না, এতটা সুন্দর হয়েছে জায়গাটা। তো ওখানে ওই বড়াইকান্দির উপর দিয়ে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা চলে গেছে একদম দাঁতভাঙ্গা পর্যন্ত, সীমান্ত পর্যন্ত, ভারতের সীমান্ত, উত্তর সীমান্ত পর্যন্ত। তো আমি ওই বড়াইকান্দি বরাবর যখন যাচ্ছি, বড়াইকান্দি বলতেছি, বড়াইকান্দির একটা ছোটো একটা ইতিহাস বলতে হয়। বড়াইকান্দি কেন নামটা হলো, বড়াইকান্দিতে কম করে হলো, যারা আগেকার মানুষ তারা জানবেন, কম করে হলো 3-4 শত বড়ের গাছ রাস্তার উভয় পাশে, এই ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তার উভয় পাশে, এবং এত ডাসা ডাসা পাকা পাকা লাল লাল বড়ই পেকে থাকতো গাছে যে খাওয়ার লোক নেই। তো আমি ছোট মানুষ, 2 কিংবা 3তে পড়ি। তো আমি যাচ্ছি, তখন দুপুর হয়ে গেছে, একদম ভর দুপুরের কাছাকাছি আর কি, এরকম হয়ে গেছে। তো আমি যাচ্ছি আর তাকায় দেখতেছি যে এত বড়াই, মানে শিমুল গাছের শিমুল ফুল ফুটলে যেমন, পলাশ ফুল ফুটলে যেমন লাল হয়ে থাকে, বড়াই গাছের বড়াইগুলো এরকম লাল হয়ে আছে। তো আমি সেখানে গিয়ে একটু রেস্টও নিলাম, গরমের সময় পায়ে হেঁটে যাওয়া, কম করে হলো 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তার দূরত্ব। তো ক্লাস 2-3 একটা ছেলের জন্য 3.5 কিলোমিটার রাস্তা, এটা চারটিখানি কথা নয়, আমি হেঁটে গেছি। তো গিয়ে ওই দুপুরবেলা একটা বড়ই গাছের ছায়াও পাচ্ছি, অনেক বড়ই গাছ, শত শত, এবং আমি দেখি যে পাকা পাকা বড়ই একদম ঝুলে আছে, তবে আমি হাতে নাগাল পাচ্ছিলাম না। তা আমি করলাম কি, একটা ছোটোখাটো চিকন একটা গাছের কাণ্ডের কাছে ধরে আমি ঝাঁকি দিলাম। ঝাঁকি দিলে দেখলাম আমার চারপাশ দিয়ে অনেক টসটসে পাকা লাল বড়ি পুড়ে গেল, আর আগে থেকে অনেক পুড়েছিল। তো আমি টাটকা কয়েকটা বড়ি নিয়ে ওখানে বসে বসে খাবো এরকম নিয়ত করে উপর হয়ে ওগুলো কুড়াতে গিয়ে হঠাৎ করে দেখি আমার পিঠের মধ্যে একটা স্পর্শ, অথচ কোনো লোক দেখিনি আমি ওই টাইমে, কোনো লোকজন ছিল না। কেন, মানুষ তখন হাঁটাচলা খুবই কমই করতো, রাস্তাঘাটে লোক কম দেখা যেত। তা আমি একটা স্পর্শ পেলাম, স্পর্শটা ঠান্ডা লাগলো আমার কাছে। তো আমি মাথা তুলে
তাকিয়ে দেখি সৌম্য দর্শন, একদম ধপধপে ফর্সা, 7 ফুট লম্বার মতো, সাদা পোশাক পরিহিত, তার বুক বরাবর ঝুলন্ত দাড়িগুলো, মাথায় পাগড়ি, এইরকমের একটা মানুষ। আমি মানুষই বলবো, দেখতে মানুষের মতো, এরকম একটা মানুষ আমাকে বলল, খোকা মামার বাড়ি যাচ্ছ বুঝি? আমি বললাম, জি হুজুর। কেন আমার বাবা, আমি মাদ্রাসাও লেখাপড়া করেছিলাম শিশুকালে, ওই এরকম পাগড়ি পরা, জুব্বা পরা এসব লোক দেখলে তাদেরকে আমরা হুজুর বলতাম। আমি বললাম, জি হুজুর, মামার বাড়ি যাচ্ছি। তা আমার একটা ইনকুইজিশন এলো। আমি বললাম যে আমি মামার বাড়ি যাচ্ছি, আপনি কেমন করে জানেন? তো উনি একটু স্মিত হাসলেন, হেসে আমাকে বললেন যে আমি জানি তোমার মামার নাম এই, তুমি মামার বাড়ি যাচ্ছ এবং তুমি এই কারণে যাচ্ছ, তোমার মন খারাপ, আর তোমার ভিতরে আর একটা নিয়ত আছে। তুমি কালকেও তুমি খাতা কলম পাওনি, ঠিকমতো খাতা কলম শেষ হয়ে গেছে, তোমার বাবা কিনে আনেনি, এবং তুমি খাতা কলম মামার কাছ থেকে নিয়ে আসবা, মামার বাড়ি থেকে, এই জন্যই তুমি যাচ্ছ। আমি তখন প্রচুর লেখালেখি করি, অঙ্কন করি, লিখি, ছবি আঁকি, আমার প্রচুর খাতা দরকার হয়। তো কলম তো সে সময় অ্যাভেলেবল ছিল না, পেন্সিল ছিল। তো আমি এর জন্যই মানে যাচ্ছিলাম, এটা আমার নিয়ত ছিল, কিন্তু এটা তো আমি কাউকে প্রকাশ করিনি। তো উনি আমাকে বললো যে তুমি খাতা পেন্সিল এগুলো আনার জন্য যাচ্ছ। আমি আরও অবাক হয়ে গেলাম যে উনি কি করে জানেন যে আমি খাতা কলম, এটা তো আমার মনের ভাবনা, উনি এটা বুঝলেন কি করে? তো আমি আবার প্রশ্ন করলাম, হুজুর আমার খাতা কলম নেই, খাতা কলম লাগবে, আমি মামার বাড়ি যাচ্ছি, আপনি সব কি করে বললেন, কেন বললেন, আপনি কে? উনি বললেন, এই তো দেখছো আমি তোমাকে খুবই আদর করি, তোমার মা নাই, তুমি একটা সবসময় একটা অসহায়ত্ব ফিল করো তোমার মাঝে, এগুলো আমাকে অনেক আগে থেকেই এগুলোকে আকর্ষণ করতো, জিনিসগুলো আমি লক্ষ্য করেছি। আমি বললাম, আপনি তো আপনাকে আমি চিনি না, কখনো দেখিনি, আমাদের বাড়িতেও কোনো দিন গেছেন বলে আমার মনে পড়ে না, আর আমি কখনোই আপনাকে দেখিনি আমার এই বয়সে। আমি ক্লাস 3-তে হয়তো তখন পড়ি, বা 2-তে আমার এটা মনে নেই। তো আমি তো কখনো আপনাকে দেখিনি, তো আপনি এত সব এগুলো বলতেছেন, জানছেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তো তুমি মামার বাড়ি যাও, তবে হবে না, তুমি যে উদ্দেশ্যে যাচ্ছ হবে না। আমি একটু হতচকিত হলাম, কি হবে না? আর উনি কোনো ব্যাখ্যা করলেন না। পরে আমাকে বললেন, কি তুমি কুল খাচ্ছ, তোমার কি পেটে ক্ষুধা আছে, আরও খাবে? তো উনি নিজে হাত দিয়ে, ডান হাত দিয়ে বড়ের গাছের একবার বাছা বাছা কয়েকটা কুল আমার এক হাতে দিলেন, আমার বাম হাতে দিলেন হাতটা ধরে, আর ডান হাতে ওনার পকেট থেকে বের করে আমাকে খোরমা দিলেন, দিয়ে আমাকে বলতেছে যে তুমি আমার সামনে এটা খাও তো কয়েকটা। তা আমি বড়ি খেয়ে দেখলাম যে আমি যে বড়িগুলো কুড়িয়ে খেলাম গাছ থেকে, ওটার একটা স্বাদ, আর উনি আমাকে যেগুলো পেড়ে দিল তার আর একটা স্বাদ, একই গাছ। আমি অবাক হয়ে যাচ্ছি, কি করে এটা হলো? আর যে খোরমা আমি খেলাম, মুখে দেওয়ার সাথে সাথে গলে দুধের স্বরের মতো গলে হয়ে যাচ্ছে। আমি এরকম জীবনে এরকম খোরমা খাইনি, একদমই না, দেখিও নেই। এরকম গোল গোল এক ধরনের খোরমা আমাকে দিলেন, আমি খোরমাগুলো খেলাম। আমার ওই বয়সে আমার কাছে মনে হলো এটা আমার জীবনে অপূর্ব। সরি, সামনে আবার অপূর্ব ভাই বসে আছে, ওনার নামের সাথে শব্দটা, হ্যাঁ অপূর্ব তো সেটাই, যার জীবনে দেখিনি, সেটাই তো অপূর্ব। উনি আমাকে আমার ডান হাতটা ধরে বললো, হাতটা উঁচু করো, করে তোমার এই আঙ্গুলটা তর্জনী, যেটাকে নাম বলা হয় তর্জনী, বলে তুমি তর্জনীটা সোজা করো। আমি তর্জনী সোজা করলাম। বলল যে তুমি লেখো তো সরেও, আমি শূন্যে লিখলাম সরেও। লেখো তো আলিফ, আমি লিখলাম আলিফ। তো ক খ এরকম কয়েকটা উনি শেখালেন এবং বললেন যে এই যে শূন্যতা, এই যে এই বিশ্বের যে যতটা শূন্যতা, তোমার চারপাশে যে শূন্যতা, এই শূন্যতাটা তোমার আজ থেকে খাতা করে দিলাম, আর তোমার এই তর্জনীটাকে আমি আঙ্গুল করে দিলাম। তুমি হাঁটতে, বাজার যেতে, যেইখানেই তুমি যাও না কেন, তুমি আঙ্গুল দিয়ে এই
প্রকৃতি তোমার খাতা, এই খাতার মধ্যে তুমি প্র্যাকটিস করো। অদ্ভুত ব্যাপার। এবং বললো তোমার মামার বাড়ি যেতে যেতে তুমি লিখতে লিখতে যাও। আমি গেলাম, লিখতে লিখতে গেলাম। বলাই বাহুল্য যে আমার পরবর্তী জীবনে, ইভেন এখন পর্যন্ত আমার এই বয়সে আমি যা লিখব, আমার সামনে ওই কম্পিউটার গ্রাফিক্স যারা করে অথবা যারা MA BA বা ইন্টারমিডিয়েট লেভেলে যারা পড়াশোনা করে, আমার সাথে আমার মনে হয় আমার লেখার সাথে ওই লেখাটা কম্পেয়ার হবে না, এখনও কম্পেয়ারেবল হবে না কারো। আমার একটা এখনও এক্সট্রাঅর্ডিনারি স্টাইল এবং লেখার যে আমার ভঙ্গি, এটা এখনও ওই আলাদা। এবং আমি যখন এলাম বাসায় এসে এই কথাটা আমি আর কাউকে বলিনি। উনি বলল যে তোমাকে যে আদর করে দিলাম এগুলো বলার দরকার নেই, তোমার উপরে আমার দোয়া রইল। আমি যখন ওখান থেকে সরে যাব আমার মাথায় উনি ডাইন হাতটা স্পর্শ করে ধরে রাখলেন। তারপরে বললো ঠিক আছে যাও বাবা। এই যাও বাবা বলে গেল। তা আমি ভাবলাম যে এই খুরমা দিলেন উনি, কুল বড়িয়ে দিলেন, আমাকে তর্জনী দিয়ে কলম বানিয়ে দিলেন, প্রকৃতিটাকে খাতা করে দিলেন, কি এই মানুষটা। আমি এক কদমও মনে হয় পাটা ফেলি নেই। পরে ঘুরে কে লোকটা, এই মনের মধ্যে জিজ্ঞাসাটা যখন এলো, আমি ঘুরে তাকিয়ে দেখি উনি নেই। আমি অবাক হয়ে গেলাম যে 1 সেকেন্ডের ব্যাপার। একদম ধু ধু করা রাস্তা, ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা, আশপাশ দিয়ে কোনো ঘর বাড়ি নেই, একটা মানুষ দৌড়েও যেতে পারবে না, রাইট। তো এই মানুষটা কোথায় গেল? জাগো FM এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।